শান্তি, তুই? হ্যাঁ, পিস্তলের গুলি কি শেষ হয়ে গেছে? শেষ পর্যন্ত তুই? পুলিশের পোশাক পরে ছেলেবেলার কথা, কলেজ জীবনের কথা যদি ভুলে গিয়ে থাকিস, তাহলে জানবো শান্তি বাড়ুচ্ছে সেদিন একটা জানোয়ারের সাথে বন্ধুত্ব করেছিল। ছেলেবেলা তুই না বলতিস ভাগা যতীন হব? কলেজ জীবনে যেবার বন্যায় দেশে দুর্ভিক্ষ দেখা দিল, শপথ ভাই, মগ্ন ভাইয়ের কাছে সাহায্য চাইতে গিয়ে ফিরে এলাম। তখন না প্রতিজ্ঞা করেছিলাম, এদের লোহার সিন্ধুক হালকা না করতে পারলে দেশের মঙ্গল হবে না। হ্যাঁ, তা করেছিলাম, কিন্তু দাঁড়া দাঁড়া দেখি। কলেজ থেকে বের হবার পর অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছি, কিন্তু সব জায়গা থেকে বিফল হয়েছিস। তাই বাধ্য হয়েই দারোগার চাকরি নিয়েছিস। ঠিক তাই, তুই ঠিকই বলেছিস, কিন্তু দুনিয়ার এই আবহাওয়া দেখে মাঝে মাঝে আমার মনও বিদ্রোহ করে বসে। কিন্তু সংসারটাও তো দেখতে হবে। এতগুলো লোক আমার উপর ভরসা করে বসে আছে। দেখো দেখো, আরে কি হলো? শান্তি, যা পালা। সে কি অ্যারেস্ট করবি না? আরে না, চাকরিতে উন্নতি করার এমন সুযোগ কি আর কোনোদিন? হয়তো আসবে, কিন্তু কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি সে সুযোগ যেন না আসে। সে কি হাসছিস? আইনের দড়িতে ভগবানকে বাঁধতে চাইছিস দেখে। অর্থাৎ? অর্থাৎ অল্প দিনের চাকরিতে তুই অনেকটা এগিয়ে গেছিস। আচ্ছা চলি। হ্যাঁ, দেখা হয়তো আর হবে না, আর দেখা হলো আইনের চশমা চোখে থাকলে আবার চিনতে পারলে শত্রু দমনে তোকে ছেড়ে দেবে না। আমার বন্ধুরাও ততদিন তোকে সময় দেবে কিনা সেটাও তো দেখতে হবে। তবুও কামনা করছি তোর জয়যাত্রা সফল হোক। আচ্ছা, মনে থাকবে। গুড বাই। গুড বাই। গুড বাই। আহ 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 স্যার, এদিকে কেউ এসেছে? হ্যাঁ, আরে না না, ঠিক আছে চলো। একই স্যার, এত রক্ত কিনা স্যার?
আরে কোন কথা বলবেন ভোলা? মেয়েটির ঠক দেখো, সকালবেলা এসে কোমর তুলে তুলে গান গাইতে শুরু করে দিয়েছে। খবরদার, মুখ সামনে কথা বলবি বলে দিচ্ছি। তুলে মুখ সামনে কথা বলে দিচ্ছি। বাবা, কি বাবা? তুই সকালবেলা বাবা তোলালি? বাবা তুমি তোলা আসবি? তুমি তোলা আসবি? তুমি কি বেশ করে? বেশ করেছি। হ্যাঁ, বেশ। আসুন 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 দাঁড়া। ঠিক আছে, কেমন 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 কেমন? তাই হয়, উচিত কথা বললে বন্ধু বিগড়েছে। তুই আমার সঙ্গে কথা বলবি? তুইও আমার সঙ্গে কথা বলবি। বুড়ো দিন আমার সঙ্গে ঝগড়া না করলে ওর কুমির হয় না। দেখ আমি তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমাকে এরকম বারবার বুড়ো বুড়ো করবি না। বুড়োকে বুড়ো করে বুড়ো থেকে খুড়ো মশাই বলতে হবে না? সে কি আর কি? কি করবি? কি করবি? মানে কি করবি? মারবি? মারবি নাকি? মারবি তুই? তো আমাকে রে। না মানে এই এই কাজে তো কি করবি তুই? কর না। বললে যা। কি? আমি মরবো? তুই আমার গায়ে হাত দিলি, কিছু বললুম না, আমার মরতে হবে বলছিস? বেশ করছি বলছি, আবার বল। তুই মর মর মর। তুই মর, তুই যত পুলিশ বলো তোর। যামিনী, যামিনী, এই যামিনী, এই হুজুর আসছেন। যামিনী, যাই বাবু। এই বাবু আমাকে দেখ, তুই সঙ্গে গেল। আচ্ছা বাবু যখন নিচে নামে সকালবেলায় কোনদিন তোকে দেখেছে? কোনদিন ডাকিতে পারি কি আজকে লাগবে না? না ডাকবে না। হ্যাঁ না ডাকবে, ডাকবে। 100 বার না ডাকবে। ডাকবে। যামিনী, যাই বাবু। দেখেছো? সকালবেলায় কাণ্ডটা দেখেছো? তোর মেয়ে মানুষের কাটায় আগুন। যাই বাবু। May I come in, sir? yes, certainly not. Yes, sir. Damn, rascal, Yes, sir. দয়া নেই, কোনো দয়া নেই, নো, নো মার্সি। Yes, sir. কে? আগে আমি স্যার। ও, তারপরে ভুবন যে এই সাত সকালে কি খবর বলো? খবর আছে স্যার, ওই মানে খবর ছাড়া কি ভুবন রক্ষিত চলে? লোকে বলে ভুবন রক্ষিত খবরের জাহাজ। ওরা ভুল বলে, খবরের কাগজ বলতে পারে। এটা হুজুর যা বলেছেন। প্রথমে জরুরি ঘোষণা, দ্বিতীয়তে কর্মপ্রার্থী কর্মকালী, তৃতীয়তে হলো কি আপনার এই পাত্র পাত্রী, চতুর্থ হলো কি খেলাধুলা, পঞ্চম হলো কি রাজীবন, ষষ্ঠতে হলো কি থাক, থাক, থাক। এখন তুমি বলো তো কি জন্য এসেছো? আগে সেই জন্যই তো মানে ওই মানে ওই ওদিনকে দয়া করতে এসেছো, আগে কি যে বলেন, হুজুরের কৃপাতেই তো বেঁচে আছো। আগে হ্যাঁ। আর বেশি দিন বোধহয় বাঁচতে পারবে না। সে কি স্যার, আমি একটা জরুরি খবর নিয়ে আপনার কাছে আমি জানি, জানি। কি করে জানলেন স্যার? খবরের জাহাজ হয়ে তুমি খবরের কাগজের কোনো খবরই রাখো না। আগে মানে খবর ওয়ার্কাররা ধর্মঘট করেছে। ওরা ভেবেছে ধর্মঘট করে কারখানা বন্ধ করে দিলে আমি ওদের বেতন বাড়িয়ে দেব, কিন্তু ওরা জানে না এক্ষুনি ওই কারখানা বন্ধ করে দিয়ে নতুন কারখানা খুললে ওদের সমস্ত পাওনা বেতন বন্ধ হয়ে যাবে। সর্বনাশ। এই সর্বনাশের নায়ক কে তা আমি জানি। জানেন? তা তো জানবেনই, জানবারই তো কথা। কিছুটা আন্দাজও করতে পারছি। কোটিপতি নীলরতন রায় ফাটকাবাজি জানে না ভুবন। মানে মানে সে কখনো আন্দাজে কাজ হাসিল করবার স্বপ্ন দেখে না। সে যা করে
সব জেনে শুনেই করে। তা তো বটে, তা তো বটে। আগে মানে বলছিলাম যে ওই ব্যাপারটা কি এখানে শেষ হয়ে যাবে? না, তবে গুলি চলবে। হ্যাঁ, গুলি। ইরাজ বচ্চার যার সাহায্য নিয়ে এই কারখানা বন্ধ করেছে তাকে আমি চিনি, আর চিনি বলেই তার উপর দিয়ে হবে আমার প্রথম গুলির পরীক্ষা। আমি কিছু জানি না, তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে বলো। আমি কিছু জানি না, বিশ্বাস করুন। বেশ, আমি তাহলে বিশ্বাস করলাম। আর শোনো, প্রয়োজনে আমি তোমাকে কিছু বকশিশ দিলাম। আর হ্যাঁ, তুমি আমার নাম করে সহদেবের কাছ থেকে 200 টাকা নিয়ে যেও। মনে রেখো, যেমন করেই হোক ওদের এই ধর্মঘট কিন্তু ভাঙতেই হবে। আর প্রয়োজনে তোমাকে আমি অনেক টাকা দেব। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, কোনো চিন্তা নেই স্যার। আর একটা কথা শোনো, এটার কথা কিন্তু মনে রেখো। বড়দা, কে? ও আঙুর, কি ব্যাপার বলো? কাল রাতে তুমি কিছু না খেয়ে শুয়ে পড়লে কেন দাদা? মনটা আমার ভালো ছিল না। অবাক করলে দাদা। কেন? তুমি কোটিপতি নীলরতন রায়, তোমার আবার মন খারাপ কিসে? আচ্ছা আঙুর, হুম, তোর বাবার কি মার কথা মনে পড়ে? আচ্ছা আচ্ছা। সেই কতদিন আগের কথা। হ্যাঁ, ঠিক তোর বয়স থেকে 5টা বছর বাদ দিলে যা দাঁড়ায় তাই, তাই না? দীর্ঘ 25 বছর, 25টা বছর যে কিভাবে কেটে গেল। ভারত স্বাধীন হলো, বাংলা বিচ্ছেদ হলো, আর পথের ভিখারি দিন দরিদ্র নীলু হলো আজ কোটিপতি নীলরতন। হ্যাঁ, কিন্তু এতদিন বাদে এই কথা কেন দাদা? না রে, কথাটা আমি অনেকদিন ধরেই ভাবছি আঙুর, ভাবছি প্রায় 25টা বছর ধরেই। কিভাবে হলো, কে করলো আমাকে এমন অর্থ পিশাচ? সমাজ। ঠিক, তুই ঠিক বলেছিস। এর জন্য তোকে আমার এত ভালো লাগে, কারণ তুই ছাড়া আমার মনের কথা কেউ বুঝলো না রে, কেউ বুঝলো না। আশ্চর্য। সারা রায়বাড়িটা একটা আশ্চর্যের উপর দাঁড়িয়ে আছে। তার কারণ জানিস? নীলরতন রায় অর্থ পিচাস, অথচ আমি তার ভাই। আমি অর্থের নাগালি করতে পারলাম না। সারা নীলরতন রায় ছেলে, আর সহদেব রায় ভাইপো হয়েও আজ পর্যন্ত মানে মানে 22 বছর বয়সেও সে মদের ছোঁয়া পেল না। যেমনি আমাদের বাড়ির সবচেয়ে পুরনো চাকর তো, অথচ দেখ সে 2 পয়সা জমাতে পারলো না। এই সবই তো আশ্চর্য। সত্যি ছোটা। দিনের পর দিন একটার পর একটা আশ্চর্য পৃথিবীতে বেড়ে গেলেও নীলরতন রায় কিন্তু সবাইকে টেক্কা দেবে। এটা আমি তোকে হলফ করে বলতে পারি। তার কারণ তুই জানিস? তুই তো জানিস যে বৌদির মৃত্যু হয়েছিল বজ্রাঘাতে। হ্যাঁ, তাই তো। না, সেদিন সেই ঝড় বৃষ্টির রাতে দাদা বৌদিকে গুলি করে মেরেছিল।
সে কি? হ্যাঁ, কারণ? সত্যি। কারণটা অতি সামান্য। বৌদি একজন ভিখারিকে ভিক্ষা দিয়েছিল বলে জানিস, অথচ দেখ এইমাত্র আমি ভুবন লক্ষ্মীকে 200 টাকা দিয়ে এলাম এমনি, যদিও তার অনুমতি নিয়ে। এই সেদিন প্রতিরক্ষা তহবিলে একটা চেক পাঠানো হলো 10,000 টাকা। অথচ দেখ এই মহেশ ভট্টাচার্য তার ছোট ছেলে বই কেনবার জন্য দাদার কাছে হাত পেতে ভিক্ষা চাইতে এসে অপমানিত হয়ে বাড়ি ফিরে গেল। ফিরে গেছে বলে তার বই কেনা আটকে যায়নি কাকা। তুমি আছো বলেই তার বই কেনা যে আটকাবে না এটা আমি জানি স্বরাজ। যাদের এত আছে তার থেকে সামান্য 5-10 টাকা দিলে কি খুব বেশি গেল? দেশের সাধারণ মানুষের ঘরে এক মুঠো চাল নেই, হাওয়ান্ন করে তারা দিবা রাত্র চিৎকার করছে। অথচ আমাদের মতন ধনীদের গুদামে লক্ষ লক্ষ মন চাল করছে। এই চাইতে দুঃখের আর কিছু আছে কাকা? স্বরাজ আছে, তা হচ্ছে এই যে প্রতি বছর কেন দেশে একটা করে মর্মান্তর পায় না। রোম যখন পড়ছিল নীল তখন বিনা বাজিয়ে আগুনের গান গাইছিল। তার এই পৈশাচিক আনন্দের প্রতিফলন সে পেয়েছিল ছুরির মুখে। তোমাদেরও তাই হবে। তোমাদের বেলা হয়তো ছুরি থাকবে না, থাকবে লক্ষ কোটি মানুষের দীর্ঘশ্বাসের সঙ্গে একটা আগুনের ঝড়, বন্দুকের একটা গুলি। একটা গুলি কি বলছো স্বরাজ? কতগুলো গুলির বিনিময়ে আমাদের এই কুমিরের ধন রক্ষিত, তার খবর তুমি রাখো। তার মানে কতগুলো জীবনের বিনিময়ে ছোটদা, এই আমার দোষ আঙুল, বুঝলি? আমি ঘোড়া ছোটাই বটে, তবে লাগাম বসতে জানি না, বুঝলি? যাক, তা বাবাজি কি এখন কলকাতায় যাওয়া স্থগিত রইল? আপাতত। কাকা, তুমি যেন কি বলতে বলতে হঠাৎ থেমে গেলে। ঠিক ঠিক ধরেছ। অর্থ মানে মানে অর্থ, তার মানে অর্থ পিসিমা, ওখানেও মানে বাবাজি। আশ্চর্য। দেখলি আগুন, এ বাড়িতে আশ্চর্য ছাড়া কেউ কোনো কথা বলে না। সব আশ্চর্যের আশ্চর্য। কি অন্ধকার। অর্থাৎ? ঈশ্বর এত আলো দিয়েছেন যে এরপরে আর কিচ্ছু দেখা যাবে না, বুঝলি? সব অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। অন্ধকার, সত্যি অন্ধকার, নিকষ কালো অন্ধকার। ঈশ্বর, তোমার জ্যোতি সম্বরণ করো। তোমার এত আলো ওদের যে সহ্য হচ্ছে না। ভগবান, ভগবান ভগবান বিচার নাই, ভগবান ভগবান বিচার নাই। যাদের আছে হাজার হাজার তারাই তোমার প্রসাদ পায়, যারা তোমায় দেখতে না রে শোনায় তাদের বাক্স ঘরে, যারা তোমায় দেখতে না রে শোনায় তাদের বাক্স ঘরে। ভগবান ভগবান বিচার নাই, ভগবান ভগবান বিচার নাই। ভক্তি যারা করে তোমায় তাদের পেটে খাবার নাই, ভক্তি যারা করে তোমায় তাদের পেটে খাবার নাই। ভক্তি যারা করে তোমায় তাদের পেটে খাবার নাই, ভক্তি যারা করে তোমায় তাদের পেটে খাবার নাই। আমার
আমার বুকে সরগবে ওরা চলে রথ চালিয়ে, আমার বুকের সরগবে ওরা চলে রথ চালিয়ে। রাজার ভাড়ায় থাক মা ওদের, আমি কেবল বাঁচতে চাই। রাজার ভাড়ায় থাক মা ওদের, আমি কেবল বাঁচতে চাই। ভগবান ভগবান বিচার নাই, ভগবান ভগবান বিচার নাই। मारेगा साला को। माजी अंदर घुसा है। দাঁড়াও, আমি আসছি। কি চাই তোমার? কিছু কিছু ভিক্ষে মিলবে মা, ভিক্ষে। চুপ করো ভিক্ষুক। এখানে হাসতে পারো, নাচতে পারো, গাইতে পারো, যা খুশি তাই করতে পারো, কিন্তু ভিক্ষে পাবে না। তুমি জানো না এবারে থেকে কেউ কোনোদিন ভিক্ষে পায়নি। গুলিও কি মিলবে না মা? ভিক্ষুক, নীলরতন রায়ের পিস্তলের সব গুলি কি শেষ হয়ে গেছে? এ তুমি কি বলছো ভিক্ষুক? যাও, চলে যাও এখান থেকে। যে কথা রায়বাড়ি কেউ জানে না, সে কথা একটা ভিক্ষুক জানলো কেমন করে? তবে কি ছোটদা? ছোটদা জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে গোবিন্দ রে, জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে গোবিন্দ রে, জয় রাধে রাধে গোবিন্দ বলো। ও হে জয় রাধে, গামছা কাঁধে চললে কোথায়? সব কথা কি সবাইকে বলা যায়? আমাকেও না? না। দাঁড়া, তুই আমার উপরও রাগ করেছিস? করেছি। কেন? অবান্তর জিনিস নিয়ে বড় বেশি মাথা কামাস বলে। তুই আমাকেও ভুল বুঝলি? বুঝতে বাধ্য হলাম। কেন? তোর সঙ্গে আমার যত বন্ধুত্বই থাক, আমার সাংসারিক ব্যাপার নিয়ে আলোচনা করবার অধিকার আমি তোকে দেইনি। বিধাতার একটা মস্ত বড় ভুল যে তুই আমার বন্ধু। তোর বন্ধুত্ব আজ আমার পরিচয়, লজ্জা, হয়তো বা তোরও। আচ্ছা চলি। ধীরাজ শোন, দাঁড়া। দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিত মহেশ ভট্টাচার্য কোটিপতি নীলরতন রায়ের কাছে গিয়েছিল ছেলের বই কেনার জন্য ভিক্ষে চাইতে। সেটা তার ভুল। সেখান থেকে অপমানিত হয়ে ফিরে আসা তার কৃতকামের প্রায়শ্চিত্ত। কিন্তু তুই কোন লজ্জায় সেই বইগুলোকে কিনে আবার বাড়িতে দিয়ে এলি? এতে লজ্জার কি আছে? তুই আমার বন্ধু, তোর ভাই আমারও ভাই, আর এটা তো আমার কর্তব্য। না, এটা কর্তব্য নয়, এটা অপমানের উপর অপমান, কাটা গায়ে নুনের ছিটে। কি বলছিস তুই? এত বড় একটা শিক্ষিত ছেলে হয়ে? শিক্ষিত? শিক্ষা মানে সার্টিফিকেট? বিরাজের জন্য কেনা বইগুলোর সঙ্গে আমার সার্টিফিকেট গুলোকেও পুড়িয়ে দিয়েছি স্বরাজ। সে কি? এবার থেকে অনার্স গ্র্যাজুয়েট ধীরাজ ভট্টাচার্য আর চাকরির জন্য অফিসে স্কুলে ধর্ণা দেবে না। আর বিরাজকেও
বড় লোকের দরজায় ভিক্ষে ঝুলি হাতে করে দাঁড়াতে হবে না। আমি তাকে অশিক্ষিত মূর্খ হয়ে থাকতে বলবো। তোর কথা শুনলে তো লোকে তোকে পাগল বলবে। পাগল তো আমাদের সাধারণ আচরণ থেকেও বলছে স্বরাজ। আমাদের ক্ষমা ওদের কাছে কাপুরুষতা, আমাদের দারিদ্র ওদের কাছে ছলনার নামান্তর মাত্র, আমাদের শিক্ষার ইচ্ছা ওদের কাছে বাতুলতা, তাই না? কিন্তু সকলকে কি এক পাল্লায় ওজন করা চলে না? তা অবশ্য চলে না, হয়তো কিছু কম বেশি। তবে এই বিংশ শতাব্দীতে ওদের ওজনের গুরুত্বই সব থেকে বেশি। সেই গুরুত্ব কমাতেই এই পথ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। খুন, জখম, রাহাজানি, এ পথ তোর নয় স্বরাজ। এই বিংশ শতাব্দীর বুকের উপর দাঁড়িয়ে কার যে কোনটা পথ বুক ফুলিয়ে সঠিকভাবে সেটা কেউ বলতে পারে না। আমি চলি, আমার ওদিকে কিছু কাজ আছে। তবে এই বুঝি অভিযোগ করার চেয়ে দুঃখকে হাসি মুখে বরণ করার মধ্যে আনন্দ আছে। সেটা আমিও বুঝি রে, আমিও তো অনার্সের ছাত্র। রসানুভূতি আমারও কিছু কম নেই। ভেবেছিলাম এই নগ্নতাটা ইচ্ছে করে কারোর কাছে প্রকাশ করব না। তবে তোর কথার উত্তরে আমাকে আরো বেশি করে কঠোর হতে হলো। আমার কাঁধে যে গামছাটা দেখছিস, কোথায় যাচ্ছি বলতে পারিস? কোথায়? নদীর ওপারে। কেন? রাজমিস্ত্রি কাজে যোগান দেবার জন্যে। সে কি? হ্যাঁ, আজ 3 দিন বাড়িতে হাঁড়ি চড়েনি। তাই আমি ঠিক করেছি, এভাবে আমি হারবো না। বড় লোকের দরজায় আর ভিক্ষের হাত পেতে দাঁড়াবো না। আচ্ছা, আমি চলি। তার মানে ব্ল্যাকমেলিং, ইউনিয়নের পান্ডাগিরি? হয়তো তাই। ঠিক আছে, আমি তাহলে শিকারি, তোমার শিকার। তাই তো, একজোড়া ঘুঘু। এখন উপায়? উপায়ের কি আছে? মানে? মানে মানে কিচ্ছু নয় বাবাজি, বন্দুক সমেত উদাও তো। এ তো ভালোই হলো। হ্যাঁ, ওই 1000 টাকার ব্যবসাটা বন্ধ ছিল, সেটা আবার চালু হলো। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি বাবাজি, আমি ঠিকই বলছি। ও, তুমি কিছুই জানো না। মানে ওই শয়তানটা শুধু তোমার সঙ্গে বন্ধুত্বই করেছে, আসল কথা কিছুই ফাঁসে করেনি। তার মানে? ওই ধীরাজ ওই ওয়ার্কারদের সঙ্গে হাত মিলিয়েছে বলেই তো কারখানাটা এতদিন বন্ধ ছিল। সে কি? হ্যাঁ, তবে আর বলছে কি বাবা? এবার ভাবো দেখি, হ্যাঁ, ওই ওয়ার্কার হারামজাদা গুলো তাদের পান্ডাকে এবার খুনি বলে জানবে। হ্যাঁ, তার নামে ওয়ারেন্ট বেরোবে, কেস চলবে।
তারপরে হলো গিয়ে ফাঁসি। না 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 না, যে খুন করেনি অযথা তার নামে। খুন করেনি মানে আমি শুনবো কেন? আইন শুনবে কেন? তা বললে কি হয়? চল চল চল, ওই ওই থানায় গিয়ে একটা ডায়েরি করে আসি। তার চাইতে বরং ওই দ্বারকা বাবুকে একবার দেখে আনলেও হয়। চল 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 চল, কোনো কথা বলবো না, চলো। এখন কি আর বন্ধু প্রাণ তাহলে চলো চলো ঘরে চলো। আমি কি হয়নি, লজ্জা নেই, কেননা আমার টাকা চাই, টাকা। 50টা টাকার জন্য 10 ঘা জুতোর বাড়ি মারুন, কিছু বলবো না। জুতো মারতে গিয়ে যদি জুতোটা ছিঁড়েও যায়, 5 টাকা কেটে নিন, তাতেও কিচ্ছু বলবো না। মোট কথা আমার লোকসান যেন না হয়। চুপ করুন, আমার থেকে কি আপনারা বেশি বোঝেন? আজকের জগতে সৎভাবে বাঁচতে দেবে না। ওই 5 টাকার জন্য যদি সাপ মারতে গিয়ে শিবের মাথায় লাঠি পড়ে, ওদের দোষটা গিয়ে পড়বে কিন্তু ওই শিবের উপর। এই তো দেখছি আপনারা বেশ বুঝতে পেরেছেন। না দেখুন দেখুন দেখুন, আপনাদের সঙ্গে ওই মস্করা করতে গিয়ে আমার আবার দেরি হয়ে গেল। এই হচ্ছে দালালদের দোষ, বুঝলেন? প্রশিক্ষণ এক। নমস্কার। যামিনী, যামিনী, আরে যামিনী। যাই বাবু। বাইরে যাবে? পোশাক দেবো? না। চা জল খাবার আনবো? তাহলে চলে যাবো? না। তবে কি গলায় দড়ি দিয়ে বলবো? হ্যাঁ। হ্যাঁ, তুমি আমাকে মরতে বলছো? হ্যাঁ, শুধু তোকে নয়, এই রায়বাড়ির সবাইকে। যা দড়ি নিয়ে আয়। সবাই কি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে মরবে নাকি? না রে মাদন, না। দেখছিস না আলমারি সব ফাঁকা হয়ে গেছে, তাই দড়ির ফাঁস করে ওপাশের জানলা দিয়ে দাদার টেবিল থেকে একটা মদের বোতল তুলে আনতে হবে। আচ্ছা, তোমার লজ্জা করে না? লজ্জা বলতে নাচ জামাই এলে না আর কি। আরে বেটা, আমাদের কত টাকা আছে জানিস? আচ্ছা, টাকা থাকলেই কি লজ্জা শরম থাকবে না? না, টাকা হচ্ছে লজ্জা ঘৃণা ভয়ে নির্বংশালী। এতদিনে রায়বাড়িতে চাকরি করলি আর এটা শিখলি না? যা যা দড়ি নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, দেখ। এই শোন, কি হলো? 10 টাকা থাকে দে তো। আচ্ছা, আমি কি টাকার গাছ যে ঝাড়া দিলেই পড়বে? হ্যাঁ, বলি আমার কি কেউ নেই নাকি? তাহলে আমার মাছ ছেলে বাঁচবে কি? তুমি তো বেথাই করলে না। এই বেটা, তোরই বা বউ ছেলে কে আছে রে? আমি নয় বিয়ে করে, হ্যাঁ, তাই বলে ভবিষ্যতের জন্য কি 5টা টাকাও আমি রাখবো না? হ্যাঁ, বলি এইখান থেকে তাড়িয়ে দিলে বুড়ো বয়সে আমি খাবোটা কি? তোর আবার ভবিষ্যৎ কি রে? কেন? সেটা বরং আমায় বলতে পারিস। জানিস কত বড় ভবিষ্যৎ এই আমার? যা যা টাকাটা নিয়ে আয়, যা বলছি। আমি এরকম করলে এখানকার চাকরি ছেড়ে দেবো। দূর তার নিকুচি করেছি চাকরি। বেটা গাধা কোথাকার, ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকে, 50 বার করে বলছে চাকরি ছেড়ে দেবো, অথচ দেখো একদিনও কামাইনি। এই যে সহদেব, শোনো, তোমার কাছে একটু দরকারে এলাম। কি দাদা? দেখো, তোমার মুখ থেকে কোনো কথা যদি কোনোদিন ফাঁস না হয়, তাহলে তুমি স্থির জেনো যে এই ভারতবর্ষের কয়েকজন মুষ্টিমেয় জগৎ শেঠদের মধ্যে আমি একজন হয়ে দাঁড়াবো। সবই তো বুঝলাম,
কিন্তু দরকার কি দাদা শেঠ সেজে? বেশ তো আছি, যা টাকা পয়সা আমাদের আছে তাতে স্বরাজের ছেলে ছেলেও বসে খেতে পারবে। ছেলেবেলাকার কথা তোমার মনে নেই সহদেব, তাই তুমি আজকে এ কথা বলতে পারলে। সে যে কি মর্মান্তিক ইতিহাস। তোমার কাছে আমি ছোটবেলায় সব শুনেছি দাদা, কিন্তু তোমার চেয়ে যারা ধনী তাদের প্রতি তোমার যেমন আক্রোশ, তোমার চেয়ে যারা দরিদ্র তারাও তো তেমনি আক্রোশ তোমার উপর জিইয়ে রেখেছে দাদা। ওই আক্রোশ ওদের বড় করে তুলবে সহদেব। তার আগে ওই আক্রোশের আগুনেই ওরা পুরো ছাই হয়ে যাবে। ওরকম বড় কথা আমিও বলতে জানি সহদেব, কিন্তু একবার কি ভেবে দেখেছো যাদের দারিদ্র্য ঘোচাতে আমি এতগুলো কারখানা খুললাম, কোটি কোটি টাকা খরচ করলাম, আজ তারাই কিনা ধর্মঘট করে কারখানা বন্ধ করে দিয়েছে। যে মহেশ বচ্চনের ছেলে আজকের এই রায়বাড়ি অন্ন জলে মানুষ, সেই আজকে কিনা ওয়ার্কারদের লিডার। অকৃতজ্ঞ, সব বেঈমান। ওয়ার্কারদের কিছু বেতন বাড়িয়ে দিলেই তো আর সমস্যা থাকে না দাদা। হ্যাঁ, আর লাভ না হয় আমাদের কিছু কমই হতো। দেখো, ছেলেবেলায় লেখাপড়া করবার সুযোগ আমি পাইনি সহদেব, আর যেটুকু আমি শিখেছি সেটা আমার নিজের চেষ্টায়। তবু তোমার এই কথার উত্তর আমি দিতে পারতাম সহদেব, কিন্তু সেটা হতো আরো অত্যন্ত রূঢ়। এটা যে আমার প্রতি তোমার আন্তরিক ঘৃণার প্রকাশ, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। বুড়ো বয়সে ছোট ভাইয়ের উপর অহেতুক সন্দেহটা রেখো না দাদা। তোমার পাপ আমাকে দাও, আমার যদি কোনো পুণ্য থাকে তা দিয়ে অপরিশোধ্য ঋণের কিছুটা সুদ হিসাবে ধরে নিও, তাতেও কতকটা শান্তি পাবো। ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে দাবি নিয়ে টালবাহানা চলবে না চলবে না চলবে না দাবি নিয়ে টালবাহানা চলবে না চলবে না চলবে না নীলরতন রায়ের ধাপ্পাবাজি মানছি না মানছি না মানবো না নীলরতন রায়ের ধাপ্পাবাজি মানছি না মানছি না মানবো না লড়াই চলছে 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 লড়াই নাও, দড়াদড়ি বাদ দিয়ে একেবারে হাজির করেছি। আমাকে শেষ তক চোর চোর চোর। চোর? কোথায় চোর? নাও, তুমি আবার চোর কোথা থেকে দেখলে সাত সকালে? আরে দৌড় দৌড়। কি হয়েছে তোরে? আহা, অত চিৎকার কিসে? কি জানি কি হয়েছে, কারখানার লোকগুলোকে দেখলাম ফটকে জমায়েত হয়েছে আর চিৎকার চেঁচামেচি করছে। ওরা চিৎকার করছে? আচ্ছা, আমি দেখাচ্ছি, তুই আয় আমার সাথে। আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে দাবি নিয়ে টালবাহানা চলবে না চলবে না চলবে না দাবি নিয়ে টালবাহানা। क्या हुआ दरवान? ये लोग गेट पर हल्ला कर रहा है। মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে गोली चलाओ। এ কি করলে বাবু? ওরা তোমাকে যে দাবি জানাতে এলো আর তুমি গুলির হুকুম দিলে? হ্যাঁ দিলাম, দরকার পড়লে তোকেও আমি গুলি করবার হুকুম দেব। সমগ্র পৃথিবী নীলরতন রায়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে, আর আমাকে তার সবকিছু সহ্য করতে হবে। ওরা আমার মুখে ঘৃণার তুৎকার দেবে, আর তবুও ওদের সঙ্গে আমাকে হেসে কথা বলতে হবে? না, তা কিছুতেই না। ওরা ভিখারি নীলুকে দেখেছে, কিন্তু কোটিপতি নীলরতন রায়কে দেখেনি। এইবার আমি দেখাবো, তুই আয় আমার সঙ্গে। যা, ওই বন্দুকটা নিয়ে আয়। সর্বনাশ হয়ে গেছে, একেবারে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের বিলাস সর্দারের বড় বেটা খুন হয়ে গেছে। কি করে? আমাদের স্বরাজ শিকার করতে গিয়ে গুলি ছড়ে, সেই গুলিতে বিলাসের বড় বেটা একেবারে শেষ। তারপর? তারপর
খুনের খবর পেয়ে সর্দার পাড়ার যত লোক ছিল সবাই হয়ে হয়ে করে ছুটে আসছে। এমন সময় দেখলুম ধীরাজ সেখানে গিয়ে হাজির। তাকে বোঝালু তুমি যদি বন্দুকটা সরিয়ে না ফেলো তাহলে তোমার বন্ধু। সাবাস। এই শুনে সে তো বন্দুক নিয়ে পালালো। তার পেছনে পেছনে লেলিয়ে দিলুম সর্দার পাড়ার সমস্ত লোকদের। বেইমানি কোনোদিন করো না ভুবন, তাহলে কিন্তু আমার পিস্তলের গুলি কিন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কি যে বলেন কর্তা। তবে হ্যাঁ, টাকার প্রয়োজন হলে আমাকে বলবে, যত টাকা লাগে তোমাকে আমি দেব। হুজুর হলেন গিয়ে আমার মা বাপ। শোনো, ওই সর্দার পাড়ার লোকেদের ভালো করে বোঝাও যে ধীরাজই বিলাসের ছেলেকে খুন করেছে, আর প্রয়োজন হলে আমি তোমাকে অনেক টাকা দেব। সে আর বলতে হবে না, সে আমি বুঝে নিয়েছি। কিন্তু ওই মানে ওই থানায় একটা ডায়েরি করলে। আমার কর্তব্য তোমাকে বলে দিতে হবে না ভুবন, তুমি এখন যাও। আচ্ছা, নমস্কার। বর্দা, এসব কি শুনলাম? কি শুনেছো? আমাদের স্বরাজ নাকি খুন করেছে। আরে না না, খুন করেছে মহেশ বচ্চনের ছেলে ধীরাজ। ওরা দুজনেই শিকারে গিয়েছিল। ধীরাজ তো বন্দুক ভালো চালাতে পারে না, অভ্যেস করতে গিয়ে সর্বনাশ। আর সেই ভয় তো সে বন্দুক সমেত ফেরার। তবে যে শুনলাম। আরে না না, সব মিথ্যে। ঠাকুরের কৃপায় তাই যেন হয় দাদা। আরে বাবা, তুমি নিশ্চিন্ত থেকো, স্বরাজের কোনো বিপদই হবে না। কিন্তু ধীরাজ তো স্বরাজেরই বন্ধু, আমাদের ঘরেই মানুষ, আমাদেরই ছেলে, তাকে তো আমাদের বাঁচাতে হয় দাদা। হয়, কিন্তু তা হবে না। যে আমারই দুধ কলা খেয়ে আমারই বুকের ওপর বসে বিষের ছোবল বসাতে চায়, তার প্রতি আমার এতটুকু করুণা নেই, বরং তার ধ্বংসই আমার কাম্য। বলো না দাদা, ওসব কথা বলো না। ধীরাজের মতো ছেলে হাজারে একটা পাওয়া যায়। পাওয়া তো যায়, আর যাদেরই পাওয়া যায় তারা যার খায় তারই বুকের ওপর বসে দাঁড়িয়েও প্রায়। তাহলে ধীরাজকে বাঁচাতে তুমি কোনো চেষ্টা করবে না? না, নীলরতন রায় যা বলে তার এতটুকু নড়চড় হবে না। তাহলে বৌদির শেষ ইচ্ছাও তুমি পূর্ণ করবে না? কি শেষ ইচ্ছে? মহেশদার মেয়ের সঙ্গে আমাদের স্বরাজের বিয়ে। অসম্ভব। ভিকিরি মেয়ের সঙ্গে কোনোদিন কোটিপতি নীলরতন রায়ের ছেলের বিয়ে হবে না। কিন্তু তুমি তো মহেশদাকে একদিন কথা দিয়েছিলে দাদা। দিয়েছিলাম তখন, যখন আমি একজন সামান্য ব্যবসাদার। আর সেদিন মহেশ ভট্টাচার্য আমার সঙ্গে এভাবে শত্রুতায় নামেনি। কিন্তু স্বরাজ যদি তোমার কথা না শোনে? প্রথমে তাকে আমি বোঝাবো, আর যদি না শোনে প্রয়োজন হলে তাকে আমি পরিত্যাগ করব। তবুও আমার কথা দ্বিরুক্তি হবে না। এই তাহলে তোমার স্থির সিদ্ধান্ত? হ্যাঁ, এই আমার স্থির সিদ্ধান্ত। দাদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করো। আমি জানি বৌদি বজ্রাঘাতে মরেছে, কথাটা কি সত্যি? হ্যাঁ, এতদিন পর এ প্রশ্ন কেন? বলো না, সত্যি কি না? হ্যাঁ, সেটা ওই একই কারণ।
গরিব দেখলেই তার দান করবার উৎসাহ বাড়ত। আমার কষ্টার্জিত অর্থের এমন অপচয় হতে দেখলে আমার বুকে লাগতো। তাই তাকে আমি সেই ঝড় জলের রাত্রে তাকে আমি গুলি করে মেরেছি। দাদা, এই সামান্য অপরাধে অমন দেবী বৌদিকে তুমি গুলি করে মারলে? তোমার চেয়ে আমি বয়সে অনেক বড় আঙুর। যাও, আমার সঙ্গে তর্ক করো না। আর শোনো, এসো, চলো আমার সঙ্গে। ওই নারকেল গাছের মাথার ওপরে সে দাঁড়িয়েছে, ওটা কি? সূর্য। ওতে কত আগুন আছে জানিস? এমন 10টা পৃথিবীকে পুড়িয়ে মারার মতো। হঠাৎ যদি এই রায়বাড়ির মাথার ওপরে এসে পড়ে? অসম্ভব। অসম্ভব নয়, পড়েছে। তবে ও রূপে নয়, নীলরতন রায়ের ছদ্মবেশে। দিবানিশি সেটা জ্বলছে দাও দাও করে। বর্দা, হ্যাঁ, বছরের পর বছর ধরে শুরু হচ্ছে নতুন নতুন কারখানা। দিনের পর দিন সেই কারখানার টাকা সোনা হয়ে এসে ঢুকছে আমার এই লোহার সিন্ধুকে। বর্দা, সরকারের চোখে যেদিন তোমার এই কারসাজি ধরা পড়বে সেদিন আইন কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আইনকে ফাঁকি দিতে সব রকম কৌশলই আমার জানা আছে। তবে তবে যেদিন আমি সত্যিই ধরা পড়ব সেদিন আমি ক্ষমা চাইব না, বরং বুক ফুলিয়ে বিদ্রোহ ঘোষণা করব। ছোটদা, কি বলবি বল। তুমি তো জানো ছোটদা, বর্দা যে পথে চলেছে সে পথে মঙ্গল কখনো আসে না। তবু তুমি তাকে বাধা দিচ্ছ না কেন? আমার চেয়ে দাদা আরো বেশি ভালো করে জানে। তবু সে মরিচিকার পিছনে ছুটে চলেছে। তুমি তাকে ফেরাও ছোটদা, তুমি তাকে বাঁচাও। দাদার মনের আকাশে যতদিন মেঘ জমবে ততদিন তার এই স্রোতের বেগ থামতে পারে না, আগুন কেউ থামাতেও পারবে না। তাহলে তুমি আমাকে কাশি পাঠিয়ে দাও ছোটদা। এত বড় সংসারটার এত বড় ধ্বংস দেখার আগে তোমরা আমাকে অনেক অনেক দূরে সরিয়ে দাও। কিন্তু দাদাজি তোকে না দেখে থাকতে পারে না। আর এখন হতে এত তাড়াতাড়ি কেন বল? আর কিছুদিন থাক। এই তো সবে জোয়ারে জল ঢুকতে শুরু করেছে। এই ঘোলা জলে কত কি ভেসে আসে তাই দেখ। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। স্বরাজ এখনো ফিরল না। সে যদি খুন নাই করবে তাহলে সে ফিরল না কেন? স্বরাজ ফিরেছে। ফিরেছে? হ্যাঁ। তাহলে সে খুন করেনি? নীলরতন রায় যদি বলে করেনি তাহলে করেনি। কিন্তু ধীরাজ তো আমাদেরই ছেলে। তুমি তাকে বাঁচাতে পারো না ছোটদা? তুই যখন বলছিস তখন একবার চেষ্টা করে দেখবো। তবে দাদা থাকতে সম্ভব হবে বলে আমার মনে হয় না। বর্দার দয়াতে আমরা অনেক উঁচুতে উঠেছিলাম। আবার আমাদের পথে বসতে হবে। তাই তো বটে আঙুর। বিনা চিকিৎসায় বাবা মারা গেলেন। তারপরে আমাদের এই ছোট ছোট ভাই বন্ধুটাকে হাত ধরে তারা ভেসে পড়লো ওই অজানার পথে। দিনমজুরির কাজ করে আমাকে লেখাপড়া শেখালো, তোকে তোকে বড় করে বিয়ে দিল। বিনা চিকিৎসায় বাবা মারা যাওয়া, সমাজের এই নিষ্ঠুর অনুশাসন তাকে দিনে দিনে করে তুলেছে এরকম স্বার্থপর, এরকম অর্থলিপ্সু। এতে যদি তার কোনো অন্যায় হয়ে থাকে তবে সে অন্যায় তার নয়, আমাদের। আর এই সমুচিত প্রতিফল তো আমাদের পেতেই হবে। এ দুঃখ করে লাভ কি বল? তুমি নিশ্চিত ধ্বংস জেনে তুমি তাকে বাধা দেবে না ছোটদা? এই মাত্র খোলা জল দেখা গেছে।
তীরের বেগে ছুটে চলেছে নৌকাখানা ওই উত্তাল মহাসমুদ্রের দিকে। বিক্ষুব্ধ ঘূর্ণিগুলো হা হা করে ছুটে আসছে তাকে গ্রাস করতে। সামাল, সামাল বাজি, সামাল। আহ, গলাটা শুকিয়ে গেছে রে। একটু একটু ভিজিয়ে না নিলে আর চলবে না, বুঝলি? না কাঁদবো না, আমি অভিশাপ দেব, কিন্তু কাকে কাকে আমি অভিশাপ দেব? ভগবানকে? নয়, নিষ্ঠুর সমাজকে। कौन हो तुम? तुम कौन हो? ये बंदूक तुम्हारा? ये बंदूक किस लिए? क्या हुआ तुमको? किधर से तुम आए हैं? डरो मत, तुम हमको सब बताओ, तुमको कोई डर नहीं। তুমি ঠিক বলছো তো খাঁ সাহেব? हम सच बोलता, तुम्हारा कोई डर नहीं। हम तुमको जवान देता, तुम रहते किधर? বলছি 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 অনেক দূরে থাকি, অনেক দূরে। ठीक है, तुम हमारे साथ चलो। तुमको बहुत भूख लगा है, तुमको पहले हम खाना खिलाएंगे, फिर से बात सुनेंगे। अभी चलो, उठिए उठिए, चलो 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 चलो, चलिए भाई साहब, चलिए 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 भाई साहब, चलिए चलिए चलिए, आइए आइए, ऐसा ऐसा, उठिए उठिए,
চলো 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 আস্তা 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 चलिए चलिए এবার এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদায় উদার উদয়, তোমারই হোক জয়। এ বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাঠো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়। তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নিত্যয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। জয় হোক জয়, মথুরাতে ডাক পড়েছে বৃন্দাবনে আর তো নয়, বৃন্দাবনে আর তো নয়। হোক জয় মথুরাতে ডাক পড়েছে বৃন্দাবনে আর তো নয়, বৃন্দাবনে আর তো নয়। কংস এবার ধ্বংস হবে, কংস এবার ধ্বংস হবে, মথুরার প্রাণ জোড়াবে। হোক জয় মথুরাতে ডাক পড়েছে বৃন্দাবনে আর তো নয়, মথুরাতে ডাক পড়েছে বৃন্দাবনে আর তো নয়। এবার হবে রাজা, রাজার রাজা, দুষ্টু বনে দেবেন সাজা। এবার হবে রাজা, রাজার রাজা, দুষ্টু বনে দেবেন সাজা। পাপি তাপি মুক্তি পাবে, কাছে পেয়ে জগন্ময়, কাছে পেয়ে জগন্ময়। হোক জয় মথুরাতে ডাক